আচ্ছা, শুরুতে ধরেন রাইটিং পার্ট। রাইটিং হচ্ছে 4টা পার্টে বিভক্ত। এর জন্য আপনাকে 50 মিনিট সময় দেওয়া হবে। এই 50 মিনিটের মধ্যে আপনাকে 4টা পার্ট শেষ করতে হবে। এখানে ম্যান্ডেটরি হচ্ছে টাইম ডিস্ট্রিবিউশন করা। যদি টাইম ডিস্ট্রিবিউশন না করেন তাহলে আপনার এক্সাম দিতে গেলে সময় নিয়ে আপনারা অনেক কনফিউশনে পড়ে যাবেন। তো শুরু থেকে যদি আমরা পার্ট 1-এ ধরি, পার্ট 1-এ হচ্ছে আপনি 4-5টা একদম বেসিক কোশ্চেন করবে। এই বেসিক কোশ্চেনের আনসারগুলো 1 থেকে 5 ওয়ার্ডের মধ্যে দিবেন, আর এটার জন্য টাইম স্পেন্ড করবেন 4 থেকে 5 মিনিট। তো এটি খুবই বেসিক কোশ্চেন। দেখেন পার্ট 1-এ হোয়াট ডু ইউ ডু, আপনি কি করেন? আই এম স্টুডেন্ট, স্টুডেন্ট, টিচার হবে টিচার, বা অন্য কিছু যেটা করেন ওটা দিবেন। তবে এখানে শুধু টিচার বা স্টুডেন্ট এই জিনিসটা দিবেন না, আই এম এ দিয়ে দিবেন। হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, আপনি কি গতকালকে কি করেছিলেন? আই ভিজিটেড জুজ, আপনি যেটা করেছিলেন ওইটাই দিবেন, মানে আই শব্দটা লাগাবেন এখানে। হ্যাঁ, হোয়াটস ইউর ফেভারিট কালার, শুধু রেড বা ব্লু এগুলো দিবেন না। হ্যাঁ, মাই ফেভারিট কালার ইজ ব্লু, এভাবে দেবেন। হোয়াটস দ্য ওয়েদার লাইক টুডে, আজকের ওয়েদারটা কেমন? শাইনি হলে শাইনি, রেনি হলে রেনি, যেটা হয় এটা দিবেন। দ্য ওয়েদার লাইকস টুডে ইজ দিয়ে দিবেন। বা হোয়াট ডু ইউ গেট টু ওয়ার্ক, আপনি কিভাবে কাজে যান? আই গেট টু ওয়ার্ক বাই বাস, বাই ট্রেন, যেটা দিয়ে যান এটা দিবেন। তো এখানে খেয়াল রাখবেন শুধু জাস্ট একটা সিঙ্গেল ওয়ার্ড দিবেন না, 5 ওয়ার্ডের মধ্যে আনসারগুলো দেওয়ার ট্রাই করবেন। আচ্ছা, রাইটিং পার্ট 2 টুতে হচ্ছে আপনাদের একটা যে কোনো একটা কোশ্চেন দেওয়া থাকবে, আপনার ইন্টারেস্টিং কোনো কিছু বা আপনার পার্সোনাল কোনো একটা টপিক নিয়ে আস্ক করবে, সেটাকে আপনি 20 থেকে 30 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। এটার জন্য টাইম স্পেন্ড করবেন 7 মিনিটস। এখানে একটা কোশ্চেনের একটা প্যাটার্ন দেওয়া আছে, দেখেন। প্লিজ রাইট সাম রিজনস হোয়াই ইউ আর ইন্টারেস্টেড ইন ট্রাভেল, আপনি কেন ট্রাভেল করতে পছন্দ করেন? এটা 20 থেকে 30 ওয়ার্ডের মধ্যে লিখবেন। তারপরে আসেন রাইটিং পার্ট 3। এখানে আপনাকে 3টা কোয়েশ্চেন দেওয়া হবে। 3টা কোয়েশ্চেনের প্রত্যেকটা আনসার 30 থেকে 40 ওয়ার্ডের মধ্যে দিতে হবে। আপনাদেরকে এর আগে আমি যেটা বলেছিলাম ক্লাসে, যে আপনারা হচ্ছেন কোনো একটা ক্লাব মেম্বার। তো আপনি এই ক্লাব মেম্বারদের মধ্যে যে ডিসকাশন হয় বা আপনার সেক্রেটারির সাথে যে ডিসকাশন হয়, বা অনেক ক্লাব মেম্বার বা অনেক গেস্ট থাকে তাদের সাথে যে ডিসকাশন হবে, ওইটাই আপনাদেরকে 3টা কোশ্চেন করা হবে। আপনারা আনসারগুলো দিবেন 30 থেকে 40 ওয়ার্ডের মধ্যে পার আনসার। এখানে কোশ্চেন প্যাটার্নটা দেখেন। ওয়েলকাম টু দ্য ক্লাব, ক্যান ইউ রিমেম্বার দ্য ফার্স্ট টাইম ইউ ওয়েন্ট অন এ জার্নি ইয়োরসেলফ, হোয়াট ওয়াজ ইট লাইক। আচ্ছা, আপনারা দেখবেন, হ্যাঁ, কোন টেন্সে করা। যদি প্রেজেন্ট টেন্সে হয়, যেমন ক্যান ইউ রিমেম্বার, আপনি বলতে পারেন ইয়েস আই ক্যান। এরপরে ফার্স্ট টেন্সে করা, তারপর ফার্স্ট টেন্সে করা, আপনার আনসারগুলো ফার্স্ট টেন্সে দেবেন। কোশ্চেন প্যাটার্ন খুবই মনোযোগ দিয়ে দেখবেন, কোন টেন্সে করা, যে টেন্সে কোশ্চেন করা হয় ওই টেন্সে আনসার দিবেন। আর এটার জন্য আপনারা টাইম স্পেন্ড করবেন হচ্ছে 10 মিনিট। রাইটিং পার্ট 4 হচ্ছে ফর্মাল এবং ইনফর্মাল রাইটিং। ফর্মাল রাইটিংটা হচ্ছে আমরা যখন কর্পোরেট লেভেলে যোগাযোগ করি, কোনো ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনের মাধ্যম হিসেবে যে ফরম্যাটটা ইউজ করব, এটা হচ্ছে ফর্মাল রাইটিং। আর ইনফর্মাল রাইটিং হচ্ছে আমরা যখন ফ্রেন্ড সার্কেল বা বন্ধু বান্ধবের সাথে, ফ্যামিলির সাথে কথা বলার সময় যে টাইমগুলো ইউজ করি, এগুলো হচ্ছে, বা যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করি, ওইটা হচ্ছে ইনফর্মাল রাইটিং। ফর্মাল রাইটিংটা আপনাকে 50 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। এটার টাইম হচ্ছে 10 মিনিট। একটা মেল থাকবে, ওই মেলের এগেইনস্টে আপনাকে একটা আনসার দিবেন। আর ফর্মাল রাইটিংটা হচ্ছে 120 থেকে 150 ওয়ার্ডের মধ্যে দিবেন। এটার সময় হচ্ছে 20 মিনিট। ডিআর দিয়ে শুরু করতে পারেন, লাস্টে রিগার্ডস, তারপর আপনার নাম।
এই হচ্ছে আপনার রাইটিং এর আলোচনা। আর স্পিকিং এর জন্য আপনাকে 10 থেকে 12 মিনিট সময় দেওয়া হবে। এক্সামিনার আপনাকে ফেস টু ফেস ইন্টারভিউ নিবে। আর যেমন হতে পারে একটা ডেস্কের এক প্রান্তে আপনি থাকবেন আর অন্য প্রান্তে এক্সামিনার থাকবে। তো এক্সামিনার আপনাকে 4টা ভাগে ডিভাইড করে আপনাকে কোশ্চেন করবে। পার্ট 1 এ হচ্ছে খুবই বেসিক কোশ্চেন করবে। প্লিজ টেল মি অ্যাবাউট ইউর ফ্যামিলি, হোয়াট ডু ইউ লাইক টু ডু অন এ উইকেন্ড, টেল মি অ্যাবাউট ইউর হোম টাউন অর সিটি। বা আরো আপনার যে ভালো না লাগা না লাগা এসব বিষয়ে কোশ্চেন করতে পারে। পার্ট 2 তে হচ্ছে আপনাদেরকে ওই 2টা কোশ্চেন দেওয়া হবে, ওই 2টা কোশ্চেন নিয়ে আপনাকে আনসার তৈরি করতে হবে। যে প্লিজ টেল মি অ্যাবাউট এ টাইম ইউ ভিজিটেড এ মিউজিয়াম। আপনি যখন প্রথম কোনো একটা মিউজিয়ামে ভিজিট করেছিলেন ওই সময়টাকে বলতে বলছে। হ্যাঁ, ওই সময়টা সম্পর্কে বর্ণনা দিবেন। ডু ইউ থিঙ্ক পিপল শুড পে টু মিউজিয়াম শুড বি ফ্রি? আপনি কি মনে করেন যে পিপলে যে মিউজিয়ামে অ্যাক্সেস করে ওইটাকে এন্ট্রি ফি রাখা উচিত নাকি উচিত না? তো যদি আপনি কোন এক পক্ষে মত দেন তাহলে এটা কেন ওই জিনিসটা দেওয়ার ট্রাই করবেন। স্পিকিং পার্ট 3 হচ্ছে আপনাকে কম্পারেটিভ টাইপের কোশ্চেন দেওয়া হবে, কম্পেয়ার করবে একটার সাথে আরেকটা। এটা হচ্ছে আমরা ডিগ্রি সুপারলেটিভ যেমন সিম্পল এগুলো যেগুলো আছে কমপ্লেক্স, হ্যাঁ ওই ডিগ্রিগুলো আমরা ইউজ করার চেষ্টা করব। যেমন হোয়াট কাইন্ড অফ পিপল প্লে দিস টু স্পোর্টস, যেমন গলফ এবং বাস্কেটবলের মধ্যে গলফ এবং বাস্কেটবলে এই দুই ধরনের খেলা কারা খেলে থাকে, হুইচ অফ দিস টু স্পোর্টস ইজ মোর ডিফিকাল্ট টু প্লে অ্যান্ড হোয়াই। এই দুই ধরনের খেলা কারা খেলে থাকে এবং কেন। তো এগুলো আপনারা শোনার পর আগে কোশ্চেন বুঝবেন, কোশ্চেন প্যাটার্ন কি করছে মানে কি বলছে ওইটা বুঝে তারপর আপনারা এক সেন্টেন্সে একটা আনসার দিয়ে দিবেন। স্পিকিং এর পার্ট 4 হচ্ছে আইএলটিএস কিউ কার্ড। কিউ কার্ড হচ্ছে আপনাকে একটা টপিক দেওয়া থাকবে, শুরুতে একটা টপিক দেওয়া থাকবে, ওই টপিক রিলেটেড আপনাকে 3 থেকে 4টা কোশ্চেন করা হবে। মানে কোশ্চেন করা হবে না, আপনাকে কোশ্চেন প্যাটার্নটা দেওয়া হবে। তখন আপনি বলার আগে আপনাকে 1 মিনিট সময় দেওয়া হবে নিজেকে প্রিপেয়ার করার জন্য। তখন আপনারা যে টপিকটা হতে পারে, যেমন এখানে বলছে টেল মি এ টাইম হোয়েন ইউ আর ইউর ওন, আপনার নিজেকে সময় দিয়েছিলেন এমন একটা সময় উল্লেখ করতে বলছে। তো এটা যদি আপনি বলেন যে করোনার সময়টা যেটা, তো এই সময়টার কথা বললে নোটের মধ্যে ছোট করে একটা করোনা লিখতে পারেন। দেন হচ্ছে হাউ ডিড ইউ ফিল অ্যাবাউট ইট, আপনার তখন অনুভূতি কেমন ছিল। আপনি যদি স্যাডনেস থাকে স্যাডনেস বা হ্যাপিনেস থাকলে হ্যাপিনেস, ওই জিনিসটা ছোট্ট করে নোট করে রাখতে পারেন। তারপর হচ্ছে হোয়াট আর সাম অফ ওয়েস পাসিং টাইম অন ইউর ওন, মানে আপনি ওই সময়টা কিভাবে পাস করেছিলেন, আপনার অ্যাক্টিভিটিস গুলো কি ছিল। তখন আপনি দিতে পারেন যেমন ওয়াচিং টিভি, ব্রাউজিং ইন্টারনেট বা ফেসবুকিং, হ্যাঁ ছোট করে নোট করে রাখতে পারেন। এই নোট করলে সুবিধা কি, আপনি যখন বলবেন তা না আপনাকে মানে সিকুয়েন্সি মেনটেন করে আপনাকে 2 মিনিট বলতে হবে। সেক্ষেত্রে নোট আপনাকে হেল্প করবে যাতে এটা ধারাবাহিকতা বজায় থাকে। এটা আরো প্র্যাকটিস করার জন্য আপনারা যেতে হবে www.mentorialspeaking.com। আরো পাবেন অনেক আইএলটিএস স্পিকিং বলেন, অনেক ধরনের ওয়েবসাইট আছে, ওগুলোতে অনেক পাবেন। কি বলছেন? আচ্ছা, রিডিং এর 25 কোশ্চেন্স থাকবে, 30 মিনিটস এর মধ্যে আপনাকে আনসারগুলো দিতে হবে। পার্ট 1 হচ্ছে একদমই সিম্পল। দেখেন 4-5টা কোশ্চেন রয়েছে একদমই সিম্পল। এখানে আপনার 1 দিয়ে কোশ্চেন দেওয়া থাকবে, 2 দিয়ে কোশ্চেন দেওয়া থাকবে, 3 দিয়ে থাকবে,
4 দিয়ে থাকবে, 5 দিয়ে থাকবে। হ্যাঁ, আপনাকে এই ব্ল্যাঙ্কটার মধ্যে যেটা সুইটেবল, 1 এর যে সুইটেবল বারটা হবে ওই বারটা এখানে বসাবেন। উই নিড, যেমন ধরেন মোর মিল্ক অ্যান্ড এগস। হ্যাঁ, তারপরে যেটা দিতে পারেন এখানে হচ্ছে ডোন্ট গেট এ ক্যান অফ ডগ ফুড, ডোন্ট ফরগেট টু গেট এ ক্যান অফ ডগ ফুড। তো এখান থেকে আপনারা সুইটেবল ওয়ার্ডটা নিয়ে, যেমন এর যে 3টা অপশন আছে, দেখেন 1 এর 3টা অপশন আছে এ বি সি, এই 3টা অপশন থেকে যেটা সুইটেবল এটা নিয়ে ব্ল্যাঙ্কটা ফুলফিল করবেন। আর রিডিং এর পার্ট 2 তে হচ্ছে আমরা যেমন নবম এবং দশম শ্রেণীতে পড়েছিলাম রিয়ারেন্স টাইপের, ঠিক তেমনই আপনাকে এলোমেলো সেন্টেন্স দেওয়া থাকবে, আপনি এগুলাকে অ্যারেঞ্জ করতে হবে। যেমন উইলিয়াম বেল ওয়াজ বর্ন ইন আর্জেন্টিনা 1953। কোন একটা ব্যক্তির জীবনী সাল, কোন একটা ব্যক্তিকে নিয়ে আলোচনা করা হয়েছে, তার মানে কোন একটা ব্যক্তি যদি আমরা লাইফ সার্কেল ধরি তাহলে ওনার জন্মের সালটা, ওনার যেখানে বাস করে ওই প্লেসটা, তারপর হচ্ছে ওনার চাইল্ডহুড, ওনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে ওনার কলেজ, ওনার অ্যাক্টিভিটিস, ওনার পপুলারিটি, ওনার অ্যাওয়ার্ড, তারপর হচ্ছে ওনার মৃত্যু, এমন হতে পারে। তো এটা আমরা করেছিলাম ক্লাস এক্সারসাইজ। আরো বেশি করার জন্য আরো কয়েকটা এক্সারসাইজ রয়েছে, এগুলো আপনি প্র্যাকটিস করে নেবেন। তার চেয়ে বেশি প্রয়োজন হলে আপনারা নবম এবং দশম শ্রেণীর বইগুলোর মধ্যে পাবেন। তারপর আসতে পারেন হচ্ছে রিডিং পার্ট 3। এখানে একটা প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজের প্রত্যেক প্রায় সেন্টেন্স গুলোতে মাঝখানে ব্ল্যাঙ্ক থাকতে পারে। হ্যাঁ, আপনাকে নিচে অপশন দেওয়া থাকবে এ বি সি ডি ই এফ দিয়ে, এগুলো থেকে সুইটেবল ওয়ার্ডটা নিয়ে এখানে পুরো প্যাসেজটাই ফুলফিল করতে হবে। এগুলো আমরা এক্সারসাইজ গুলো করেছিলাম ক্লাসে, মনে আছে আপনাদের? আচ্ছা, রিডিং পার্ট করে হচ্ছে হেডিং ম্যাচিং। আমরা যখন কোনো কিছু, কোনো একটা আর্টিকেল বা নিউজ পেপার পড়ি তখন আমাদের উপর দিয়ে লেখা থাকে ছোট্ট করে একটা হেডিং, এটাই হচ্ছে, এটা দ্বারা রিপ্রেজেন্ট করে পুরো প্যাসেজটা। তেমনই আমাদের একটা প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজের অনেক প্যারা থাকবে, যেমন নাম্বার দেখেন 19, 20, 21, 23, 4 এভাবে। তো নিচে দেখেন অপশন দেওয়া আছে যে বি সি ডি দিয়ে। তো এখান থেকে 21 এর যে সুইটেবল যে হেডিংসটা, এটা আমাদেরকে বের করতে হবে। এখন হেডিংস বের করতে আমরা যদি পুরো প্যাসেজটা পড়ি তাহলে আমাদের অনেক সময় প্রয়োজন হবে, আমরা টাইম ম্যানেজমেন্ট করতে পারবো না। সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে প্রথম সেন্টেন্সটা করতে হবে। পরে যদি মনে করি যে এখানে ইম্পর্টেন্ট কোনো কথা লিখছে তাহলে আমরা চলে যাব এই অপশনগুলোতে, এই যে দেখেন এখানে এই অপশনগুলোতে চলে যাব, যেটা সুইটেবল হবে তখন ওইটাকে নিয়ে রাখবো আর এখানে ক্রস করে দেবো। তারপর কোনো সেন্টেন্সের মানে মানে আপনার যে সেন্টেন্সের পরে যদি বাট, অন দ্য আদার হ্যান্ড, হাউএভার দিয়ে থাকে, কোনো কন্ট্রাডিক্টরি ওয়ার্ড থাকে, তারপর মনে করবেন যে এই কন্ট্রাডিক্টরির পরে যে অর্থটা মিন করছে ওইটাই আনসার হওয়ার 99% শিওর। এখানে দেখেন বাট লেখা আছে, বাটের পরে যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সের মিনিংটাই আনসার হওয়ার 99% শিওর। তো সেক্ষেত্রে আপনি যেটা আনসার খুঁজে পাবেন সেটাকে ক্রস করে দিয়ে রাখবেন। সে কারণ হচ্ছে কি, একটা আনসার দ্বিতীয়বার হবে না।
আচ্ছা, রিডিং টেস্টটা কিভাবে দিবেন? একটা ভিডিও আছে, দেখেন ইউটিউবে আছে, ব্রিটিশ কাউন্সিলের। কিভাবে আনসারগুলো আপনারা সিলেক্ট করবেন বা রিয়েল এক্সামে কিভাবে আপনারা আনসারগুলো বসাবেন, ওইটাই দেখেন। আচ্ছা, আপনারা একটা জিনিস জানেন কি, আপনাদের কিন্তু এক্সামটা কোনো পেপার বেস হবে না। আমরা অ্যাজ ইউজুয়াল যেটা করি, পেপার বেস এক্সাম দিয়ে থাকি। আমাদের টোটালি হবে কম্পিউটার বেস এক্সাম। দেখেন কিভাবে আনসারগুলো আপনারা দিবেন। এটা হচ্ছে প্রথম যে সেন্টেন্সটা দেওয়া থাকবে, দেন আপনাদেরকে এরপরে যে সেন্টেন্সটা হবে, আপনারা জাস্ট মাউসের কার্সারটা ধরে নিচে বসিয়ে দিবেন। মানে এই সেন্টেন্সের পরে যেটা হবে, তারপরে এটা দিবেন, তারপরে যে সেন্টেন্সটা হবে ওইটা দিবেন। শাহজাদ ভাই নয়েজ হচ্ছে। আচ্ছা, রিডিং এর ফরম্যাটটা বুঝতে পেরেছেন তো? সবাই কি শুনতে পাচ্ছেন? জি জি স্যার। আবার রাইটিংটা দেখেন, তাহলে রাইটিংটা কিভাবে। এটা কম্পিউটার বেসড হয়, হ্যাঁ? এই ভিডিওগুলো একটু দেখেন, এটা ইউটিউবে আছে।
রাইটিং এর আপনার সর্বপ্রথমে যে কাজটা এটা হচ্ছে প্রথমে কোশ্চেনটা বুঝবেন। হ্যাঁ, কোশ্চেন কি চেয়েছে, কোন সেন্টেন্সে বলছে, হ্যাঁ ওইটা দেখবেন। তার যে সেন্টেন্সে বলে, যে ঘটনাটা বলে ওইটারই ওই সেন্টেন্সের রেসপন্স করবেন। তো রাইটিং শুরু করার আগেই আপনারা প্ল্যান করবেন কি লিখবেন। হ্যাঁ, তারপর লেখার সময় লক্ষ্য করবেন কোনো ভুল আছে কিনা, আর তারপর হচ্ছে ওয়ার্ড যে লিমিটেশনটা আছে ওই লিমিটেশনটা ঠিক আছে কিনা। তারপর যেটা প্যারা দিবেন প্যারা ঠিক আছে কিনা, আর এক সেন্টেন্স বারবার লিখবেন না। কোন একটা সেন্টেন্স যদি একই রকম লেখার প্রয়োজন হয় তাহলে ভিন্নভাবে লিখবেন। আর গ্রামার এবং ভোকাবুলারি এগুলা ঠিক আছে কিনা, প্রিপোজিশন ঠিক আছে কিনা, এগুলো একটু লক্ষ্য রাখবেন। আচ্ছা, স্পিকিং এর ক্ষেত্রে কিছু জিনিস আপনাদেরকে নোটিস করতে হবে। কি কোশ্চেন করছে ওইটাকে আপনাকে বুঝতে হবে। দেন আপনি একটা আইডিয়া তৈরি করবেন। দেন হচ্ছে গ্রামাটিক্যাল মানে সেন্টেন্স মেকিংটা ক্লিয়ার করবেন। তা যখন বলবেন তখন নেটিভ বলার চেষ্টা করবেন, যদি নেটিভ না হয় আমাদের মতো করেই বলবেন। আহ, এটা হচ্ছে প্রনাউন্সিয়েশন। আর হচ্ছে আপনার আইডিয়া তো অবশ্যই রয়েছে, গ্রামাটিক্যালে ভুল করা যাবে না। অনেকে বলে যে আপনার স্পিকিং এ গ্রামাটিক্যালের প্রয়োজন হয় না, এটা ভুল কথা। আপনি টেন্স ঠিক করে রাখতে হবে। তারপর হচ্ছে ভোকাবুলারি ইউজ করতে হবে। এক জিনিস বারবার বলা যাবে না, মানে একটা ভোকাবুলারি বারবার বলবেন না, আচ্ছা, সেক্ষেত্রে আপনাকে লিমিট ইউজার বলে তারা বিবেচিত করবে। প্রথমে আপনারা আপনাদের পিডিএফ বইটা শেষ করবেন, প্র্যাকটিস করে। দেন আপনারা হচ্ছে ইংলিশ ninja.com যেটা রয়েছে এই সাইটটা থেকে প্র্যাকটিস করবেন।
আপনাদের সাইডের লিঙ্কগুলো আবারও আমি দিয়ে দিচ্ছি। এটা থেকে আপনারা রাইটিং এবং স্পিকিং দুইটাই প্র্যাকটিস করতে পারেন। IELTS অনলাইন IELTS অনলাইন টেস্ট.com যেটা, এটা থেকে আপনারা হেডিংস গুলো প্র্যাকটিস করতে পারেন বা রিডিং এর যে কোনো কিছু এখান থেকে প্র্যাকটিস করতে পারেন। ওপেন টক মতো যে সফটওয়্যার গুলো রয়েছে ওইগুলো যে আপনারা পার্টনার খুঁজে পেতে পারেন স্পিকিং করার জন্য, আর যারা ফ্রেন্ড সার্কেল রয়েছে তাদের সাথে প্র্যাকটিস করবেন। পিডিএফ বইটাও আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনারা সবগুলো ফাইল পেয়েছেন? জি স্যার, পেয়ে গেছি। আচ্ছা, আপনাদের যারা আজকে আসে নাই তাদেরকে এগুলো শেয়ার করে দিবেন। আর আপনার বৃহস্পতিবার আপনাদের নেক্সট ক্লাস না? জি হ্যাঁ, ওই দিন যাতে সবাই অ্যাটেন্ড করে এবং ভাইবার জন্য একটু যাতে প্রিপারেশন নিয়ে আসে, আর আপনারা কেউ মিস করবেন না। জি স্যার। কারো কোনো সমস্যা আছে? জি না স্যার। কবে হবে? বৃহস্পতিবারে ভাই। এটা জাস্ট আমি নেবো আর কি, বুঝছেন? আপনাদের ফাইনাল এক্সাম তো পরে হবে। ঠিক আছে। আর কারোর কোনো কোশ্চেন থাকলে আস্ক করতে পারেন।
শুনতে পাচ্ছেন? জি কারো কোনো সমস্যা থাকলে জিজ্ঞাসা করতে পারেন। স্যার লিঙ্ক গুলো তো পাইছি স্যার, ওই যে ফাইল গুলো স্যার মোবাইলে আছে তো, মোবাইলে পাওয়া যাচ্ছে না স্যার। ফাইল গুলো তো গ্রুপে যদি দিয়ে দিতেন ভালো হতো। ফাইলগুলো তাহলে আপনাদের আহ, কেউ ল্যাপটপ থেকে ডাউনলোড করে নেন, নিয়ে আপনাদের গ্রুপে দিয়ে দেন। নিশ্চয়ই স্যার, নিয়ে আচ্ছা দিয়ে দেবো। সব, বিলায়ত ভাই দিয়ে দিয়ে দিন। আচ্ছা হ্যাঁ ভাই, আমি দিয়ে দেবো। তাহলে আপনাদের অ্যাপটিক্সের শেষ, আজকেই ক্লাস শেষ। আর হচ্ছে বৃহস্পতিবারে জাস্ট আপনাদের একটা পার্শিয়াল টেস্ট নেব আর কি। কেউ মিস করবেন না। ওকে স্যার। এখানে জয়েন করবেন, হ্যাঁ, সাইন আপ করে এখানে আপনার জয়েন করলে দেখা গেছে যে এখান থেকে আপনারা আপনাদের অ্যাবিলিটি যাচাই বাছাই করতে পারবেন। তারপরে কারো কোনো সমস্যা হলে আমাকে আস্ক করবেন। আমার এখানে সাইন আপ করা নাই। আচ্ছা, স্ক্রিনশট দিয়ে englishninja.com, হ্যাঁ, এখান থেকে আপনারা আচ্ছা, মেন্টরের যে সাইটটা, এখান থেকে আপনারা ভোকাবুলারি পড়তে পারেন। এখানে অনেক ভোকাবুলারি আছে। তারপরে আপনার স্পিকিংটা প্র্যাকটিস করতে পারেন।
আপনাদের এই কোর্সের আর কতদিন বাকি আছে? স্যার অর্ধেকের বেশি হয়ে গেছে স্যার কোর্সের। আচ্ছা, তো এটা কি অফলাইনে নিবে নাকি অনলাইনে শেষ করবে? লকডাউনের উপর স্যার নির্ভর স্যার, করোনা পরিস্থিতির উপর মনে হয় হয়তো। আপনাদের তো এক্সামও এতদিন হয়ে যেতে, ইংলিশটা সবার আগে হয়ে যায়, তো হয়তো করোনার কারণে আপনার এই সমস্যাটা হচ্ছে। আপনারা এই সেক্টরগুলোতে অনেক পরিশ্রম করতে হবে, বুঝছেন? পরিশ্রম না করলে রাতারাতি কিছু করতে পারবেন না। জি স্যার। আমরা আমরা তো অনেক আপনার আমি এই কলেজগুলোর সাথে আমি শুধু অ্যাপ্লিকেশন নিচ্ছি, আরো 2 বছর আগে 1.5 বছর আগে অনেক ছিল। তোরা অনেকে আপনার ফাইবারে বা আপওয়ার্কে লেভেল 2 পর্যন্ত চলে গেছে, আবার অনেকে আছে করে নাই, ছেড়ে দিছে। তো যারা লেগে আসছিল বা যারা দেখলাম যে ক্লাসে অ্যাটেন্ড ছিল, তারাই আমার এখন কাজ করতেছে। লেভেল 2 তে যাওয়া মানে এখানে লেভেল 2 তে কাজ করলেও আপনি ফুল টাইম কাজ করলে $4,000-5,000 ইনকাম করাটা খুব একটা টাফ না। তো এই লেভেলে পৌঁছতে গেলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। যে কোনো হাই প্রোফাইল আপনি তৈরি করতে যান, আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। এর আগে যতগুলো ইয়ে ছিল আপনার, ওনারা অনেক অনেক অ্যাক্টিভ ছিল। তা আপনাদের এখানে একটু মনে হয় যে আগের থেকে একটু স্লো প্রসেস, মানে অনলাইন দেখে নাকি বুঝতে পারতেছি না। মানে আগে যতগুলোই ছিল, মানে আপনার যে ক্লাসে 30 জনের মধ্যে 25 থেকে 30-এর মধ্যে আপনার প্রেজেন্ট ছিল, হয়তো আপনাদের অনলাইন দেখে অনেকে আপনার করতে চাচ্ছে না। স্যার মানে দিন দিন কোর্সটা একটু কমপ্লিকেট হয়ে যাচ্ছে তো স্যার, উপস্থিত বাড়ে কমে যাচ্ছে দিন দিন। বুঝতে পারিনি কেমন মানে স্যার কমপ্লিকেটেড। মানে স্যার প্রথমে সব সহজ দিয়ে জিনিস দিয়ে শুরু হয়েছিল, যেমন স্যার এই ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে এইচটিএমএল সিএসএস, ধীরে ধীরে পরে যারা এই পিএইচপি এর দিকে আগাচ্ছি, মানে যত গভীরে ঢুকতেছি তত ছাত্র কমে যাচ্ছে। হ্যাঁ, এগুলোর জন্য আপনারা যদি ফুল সময় দেন তাহলে 1-1.5 বছর শ্রম দিতে হবে, দিলে একটা পজিশনে যেতে পারবে। আবার একবার চলে যাবেন আর পিছে ফিরে তাকানোর প্রয়োজন পড়বে না। এগুলো তো আপনার ডিমান্ড অনেক বেশি। আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে আপনি কাজ করবেন, এখানে ওইখানে অনেক কম্পিটিটর আছে, অনেক এক্সপার্ট আছে, তো ওই পরিমাণ তো আপনাকে স্কিল করে তুলতে হবে। যদি একবার চলে যান তাহলে আর দেখা যাচ্ছে যে আপনার জন্য ইনকামটা অনেক ইজি হয়ে যায়। জি স্যার, তাদের লেভেলে সমান সমান লেভেলে যাওয়াটাই একটু tough। বলতে কি, এই যে আমাদের যে স্টুডেন্ট গুলো ছিল, মানে আমার যে প্রথম প্রজেক্টের ছিল, ওরা অনেকেই করতেছে অনেক ভালো লেভেলের। আপনার লেভেল 2 তে আছে অনেকে। স্যার জি বায়ারদের স্যার। সাথে একটু ভালো মতন কমিউনিকেশন করতে পারলে পরে স্যার কাজ পাওয়া এবং নেওয়া কোনো তেমন ফ্যাক্ট না। কমিউনিকেশনটা ঠিক মতো চালাতে পারলে পরেই হয় আমার যেমন। হ্যাঁ, তারপরে যে আমরা ওইটা সবুজ পাল, আমরা উনিও তো আপনার বেশি দিন হয় না যে শুরু করছে, উনিও আজকে 1-1.5 বছর উনি জবও করতে এসে এখানে, পাশাপাশি ওই যে আরো ট্রেনিং সেশনে ক্লাস নেয়। উনি গ্রাফিক্স এর উপরে করছিল, ও নিচ্ছে অনলাইনে আছে কিনা ওনারটা আমি জানি না, তবে অন্য জায়গায় আবার ক্লাস নিচ্ছে। আপনার দেখা গেছে প্রাইভেট ভাবে অনেককে আপনার শিখাচ্ছে। তো প্রাইভেট গুলো কোর্স ও আমার কাছে ওই দিন শেয়ার করলো যে 2 জনকে দিতে আছে 30,000 করে, 60,000 টাকা দিচ্ছে। এখনকার বায়াররা তো স্যার কাজ দেওয়ার সময় অনেক কথাবার্তা বলে দেয়, আবার বুঝে নেয় অনেক কিছু বলে। কথাবার্তা ঠিক মতো না বলতে পারলে তো কোনো কিছু হবে না। হ্যাঁ, এটার জন্য তো অ্যাপটিক্সটা আসলে অনেকে মনে করতেছে কি কোর্সের মধ্যে কি কোর্স দিয়ে দিচ্ছে,
মানে এটার সাথে এটা কোনো ইয়ে নেই, এটা তো আসলে আপনার কমিউনিকেশন স্কিল বাড়ানোর জন্য। তো আপনি ধরেন আপনি একটা কাজে খুবই এক্সপার্ট, হ্যাঁ, আপনি অনেক ভালো কাজ জানেন, আপনি যদি আমাকে না বুঝতে পারেন, আমি ধরেন আপনার ক্লায়েন্ট, আপনি যদি জি স্যার, আমাকে না এইটাই। বুঝতে পারেন, তাহলে আপনার আহ, আপনি আমার থেকে আমার ওই পরিমাণ কাজের আপনার কোনো ভ্যালু নেই। পারিশ্রমিকটা নিয়ে যেতে পারবেন না, জি স্যার। বা আপনার কমিউনিকেশন গ্যাপ থাকলে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। জি স্যার। আমি স্যার বুঝাই যদি বলতে না পারি তাহলে তো স্যার কাজ ঠিক মতো দিতেই পারবো না। হ্যাঁ, আপনি কাজ জানেন, আপনার নিজের মার্কেটিংটা আপনি নিজেই করতে হবে। এখন হচ্ছে আপনার কম্পিটিশনের যুগ, এখন আপনার মার্কেটিং কেউ করবে না। আর বাংলাদেশের প্রেক্ষাপটে দেখবেন যে একজনের সমালোচনা আরেকজনে করতে পারলে খুশি মনে করে। তো সেই জন্য হচ্ছে আপনার মার্কেটিং কেউ করবে না, আপনার মার্কেটিংটা আপনি নিজেই করতে হবে। আর এই অবস্থানে পৌঁছার জন্য অবশ্যই আপনাকে একটু শ্রম দিতে হবে, 1-1.5 বছর অনেক কষ্ট করতে হবে। আপনি দেখেন নর্মাল একটা জবের মধ্যে স্যালারি কত টাকা দেয়, তারপরে তো আপনার 10 থেকে 12 ঘন্টা খাটায়। আর এখানে যারাই লেভেল 2 তে আছে, ওরাই খুব ভালো মানের আছে, মানে সর্বনিম্ন ইনকাম হলে $2-3 থাকে। আপনাদের এই কোর্সটা কি? স্যার ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। এটা অনেক ভালো ডিমান্ড আছে, করলে এগুলো বাইরের কাজ না করলে বাংলাদেশে অনেক আপনার অনেক ডিমান্ড আছে। যেমন আমার নিজের অফিসে আছে আইটি ফার্মে, তো এখানে আপনার আমিও ভালো কোনো এক্সপার্ট পাচ্ছি না, মানে আমাদের লোকাল কুমিল্লাতে তো ওরকম এক্সপার্ট কাউকে পাচ্ছি না। আমিও এগুলো তো তেমন একটা জানি না, যে বেসিক গুলো আছে তেমন এই বেসিক গুলো যে চালাইতে পারি আর কি। তো আমি বেশিরভাগ থিম, পেড যে থিম গুলা ওইগুলো নিয়ে কাজ করি, যেহেতু আমরা অ্যাফিলিয়েট গুলা, অ্যাফিলিয়েট আর কোডিং করার প্রয়োজন পড়ে না। তো আমি চাইছিলাম যে আপনার যে ক্লায়েন্টদের এরকম সাইট তৈরি করে দেওয়ার জন্য। তো আসলে তেমন এক্সপার্ট কাউকে পাইনি, তো এই ডিপার্টমেন্টটা এখন টোটালি বন্ধ রাখছি। তো কাজ জানলে আপনাদের জবের বা কাজের কোনো অভাব হবে না, শুধু আপনি এক্সপার্ট হন, কাজ শিখেন। আর এটার জন্য অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। আর প্রত্যেকটা কাজেরই যেমন আমি আইএলটিএস করছিলাম বাইরে যাওয়ার জন্য। তো তো আইএলটিএস করার পরে আমি ভাবলাম যে টাকা নষ্ট করে আর আইএলটিএস করলাম, কোনো কাজে আসতেছে না। তো এখন তো মনে করেন আইএলটিএস করার পরেই, মনে করেন 1 মাস পরে দেখলাম যে আপনাদের এই প্রজেক্টের সার্কুলার গুলা, তো ওরা নিজেরাই আমাকে ডাকছিল যে ক্লাস নেওয়ার জন্য। তো আমার আগে কোনো টিচিং প্রফেশনাল এই অভ্যস্ত ছিলাম না, তো ওনারাই আপনি কিছুদিন পর পর ওনাদের এখানে প্রজেক্ট থাকে, ওইখানে প্রজেক্ট থাকে। তো আমাদের কুমিল্লাতে যেগুলো আছে সেগুলো ফিজিক্যালি নিচ্ছি, আর বাইরের গুলো তো আপনাদের অনলাইনে নেওয়া হচ্ছে। তো আপনারা যেটাই শিখেন না কেন, আপনাদের এগুলো ডিমান্ড আছে, যে কোনো কাজে এক্সপার্ট হলে আপনাদের কোনো না কোনো কাজে আসবে। আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে প্রিপারেশন নিয়ে আসবেন বৃহস্পতিবার, আর কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আজকে। আসসালামু আলাইকুম স্যার। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
স্যার কোথায় গেলেন?